আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং আমি ফাহমিদা সালাম। রাজনৈতিক দলগুলো নয়, খোদ সরকারই চায় না ডিসেম্বরে নির্বাচন হোক, এমন অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, সরকার নির্বাচনের আয়োজন না করলে জনগণ ডিসেম্বরে নির্বাচন আদায় করবে। ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা ঠিক থাকবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। দেশের ক্রান্তিকালে জিয়াউর রহমানই হাল ধরেছিলেন বলে মন্তব্য করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রৌদ্র রফিককে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে বৃষ্টি উপেক্ষা করে জড়ো হন নেতাকর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র নেতারা। শ্রদ্ধা জ্ঞাপন শেষে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। পরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গণতন্ত্র উত্তরণ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন দ্রুত নির্বাচন। তিনি বললেন, একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, নির্বাচন চায় না। পরে খামারবাড়ির টিএনটি মাঠের সামনে বস্ত্র বিতরণ শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, সমস্ত জাতি অপেক্ষায় রয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের। সমগ্র জাতি একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। এদিকে রাজধানীর গুলশানে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে ডক্টর মোশাররফ হোসেন বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি। শহীদ জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা নয়, যুদ্ধ করেছেন সম্মুখ সমরে। আজকের বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। ধানমন্ডি থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, সরকার দেশের মানুষের চোখের ভাষা বুঝে অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। নানা আয়োজনে পালিত হচ্ছে সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালের এই দিনে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে শহীদ হন তিনি। ক্ষণজন্মা এই পুরুষ আর কিছুদিন সময় পেলে দেশ অনেক দূরে এগিয়ে যেত বলে মনে করেন তার সহযোদ্ধারা। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। জিয়ার কণ্ঠ শুনে দিগ্ভ্রান্ত ও অনিশ্চয়তায় নিমজ্জিত বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল মা ও মাটির সুরক্ষায়। সেই থেকে শুরু, ইতিহাসের নানা বাঁকে নানানভাবে দেশকে তিনি দিয়েই গেছেন, শুধু বিনিময়ে নিয়েছেন কেবল মানুষের ভালোবাসা। ২৬ তারিখ কিন্তু তিনি নিজের পক্ষ থেকেই স্বাধীনতা ঘোষণা করেছে এবং সকলেই জানে যে এই পর্যন্ত কোনো রাজনীতিবিদের সাথে ওনার দেখা হয়নি, কথা হয়নি, কারো পরামর্শও করেনি। তাইলে তিনি কি পরিমাণ সাহসী। ১৯৩৬-এর ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়ির মণ্ডল বাড়িতে মনসুর রহমান ও জাহানারা খাতুনের সংসার আলো করে জন্ম নেন জিয়াউর রহমান। লেখাপড়ায় মেধাবী জিয়া কর্মজীবনে চৌকস সেনা কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ইতিহাসের প্রতিটি বাঁকে নিজস্ব ক্যারিশমায় জিয়াউর রহমান গড়েছেন নতুন ইতিহাস। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মির সঙ্গে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় সেনা প্রধান ও রাষ্ট্রপ্রধান হয়ে হাজির হয়েছেন জাতির ত্রাতা হিসেবে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান দেশের রাজনীতিতে প্রতিযোগিতা সৃষ্টির আভাস দিয়ে বলেছিলেন, রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে কঠিন করে তোলার কথা, অর্থাৎ শুধু কথার ফুলঝুরি নয়, মানুষের পাশে থেকে কাজ করতে হবে রাজনীতিবিদদের। ১৯ দফার মাধ্যমে দেশকে আর্থসামাজিক ভিত্তির ওপর শক্ত অবস্থানে দাঁড় করাতে চেয়েছিলেন জিয়া। স্বনির্ভর হতে দেশবাসীকে উদ্বুদ্ধ করায় সফল হন এই রাখাল রাজা। ১৯৭৭ থেকে ৮১, ৪ বছরেরও কম সময় রাষ্ট্রপতির দায়িত্বে থেকে বাংলাদেশকে এগিয়ে নেন অনেকটুকু। দেশে যেভাবে তিনি কাজ শুরু করেছিলেন, সকলকে ঐক্যবদ্ধ করে, জাতিকে ঐক্যবদ্ধ করে, এটা কন্টিনিউ করলে দেশ অনেক এগিয়ে যেত। আজ লক্ষ কোটি জেগেছে প্রাণ, টেকনাফ থেকে
জনতার নেতা জিয়া দেশি বিদেশি চক্রান্তে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে নিহত হন। থমকে যায় গোটা দেশ, থমকে যায় দেশের অগ্রগতি। গত ১.৫ দশক জিয়া চর্চা প্রায় বন্ধ করে দিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদ। তবু প্রতিটি মানুষের হৃদয়ে কর্মগুণে চির অম্লান ও চিরঞ্জীব হয়ে আছেন শহীদ জিয়া। খান আলামিন, RTV, ঢাকা। নতুন বাংলাদেশ গড়ে তুলতে জাপানের সর্বাত্মক সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, কঠিন সময়ে একজন ভালো বন্ধু পাশে দাঁড়ায় এবং জাপান সেই বন্ধু। এছাড়া জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক, বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতা সংক্রান্ত 6টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর আগে সকালে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে ডক্টর ইউনূসকে গার্ড অব অনার দেওয়া হয়। এদিকে সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে তার অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টর ডিগ্রি দিল সোকা বিশ্ববিদ্যালয়। এই সময় তিনি বলেন, তরুণ প্রজন্মই বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে। তরুণ প্রজন্মরাই বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে, তাই 3-0 মেথড কাজে লাগাতে তরুণদের আহ্বান জানাচ্ছি। শুক্রবার টোকিওর জেট্রো সদর দপ্তরে আয়োজিত সেমিনারে প্রধান উপদেষ্টা জাপানি কোম্পানিগুলোর সহায়তা চেয়ে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। জাপানকে বাংলাদেশের বন্ধু আখ্যা দিয়ে তিনি বলেন, একজন ভালো বন্ধু কঠিন সময়ে পাশে দাঁড়ায় এবং জাপান সেই বন্ধু। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানায়, ঢাকাকে বাজেট সহায়তায় রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে $1.063 বিলিয়ন দেবে টোকিও। জাপানি প্রবাসীদের উন্নয়নে প্রধান উপদেষ্টার সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। ইকোনমিক যে আমরা যে রিকভারির মধ্যে আছি, সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের। বিপুল দেবরাই, RTV, ঢাকা। গভীর নিম্নচাপের কারণে অস্বাভাবিক জোয়ারে দেশের উপকূলীয় জেলাগুলোর বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। সারা দেশে আরও 2 দিন বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বহাল রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। নদ নদীর পানি বাড়ায় দেশের 6 জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া কানিজ। টানা 2 দিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশন না হওয়ায় হাঁটু পানিতে ডুবে আছে নিউ মার্কেট, মিরপুর সহ বেশ কিছু এলাকা। পানি জমে থাকায় স্বাভাবিক চলাফেরা করতে পারছে না মানুষ। বাসাবাড়ি ছাড়াও পানি ঢুকে গেছে দোকানপাটে। মার্কেটে বেচাকেনা অবস্থা না, পানি কাটার জন্য গাড়িগুলো চলতে হচ্ছে না। এই জলাবদ্ধতা কিভাবে আসলে দূর করা যায়, ওইটার একটা ব্যবস্থা করা। অস্বাভাবিক জোয়ারে নোয়াখালী, বরিশাল, ভোলা সহ উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্ধ রয়েছে নৌযান চলাচল। নৌযান চলাচল বন্ধ থাকায় হাতিয়ার, নলচিরা, চেয়ারম্যান ঘাট এলাকার 2 শতাধিক শিক্ষার্থীর অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। জোয়ারের পানির তোড়ে পটুয়াখালীর বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। পানিবন্দী হয়ে পড়া হাজারো মানুষ আছেন চরম দুর্ভোগে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদী ও হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। তবে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। নিম্নচাপের প্রভাবে সিলেট অঞ্চল জুড়ে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট বিভাগে বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করলেও এর প্রভাবে কক্সবাজারে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উত্তাল সমুদ্রে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপটি এখন স্থলভাগে উঠে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। বৃষ্টির যে ধারাটা আমাদের গতকালকে দেখলাম, আজকে হয়তো সেটা হতে পারে এবং আগামীকালকে সেই ধারাটা অব্যাহত থাকতে পারে। তো বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে সারা দেশে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। নতুন বোর্ড সভাপতি পেল দেশের ক্রিকেট।
ফারুক আহমেদের জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন বাতিলের পর আজ বিকেলে মনোনয়ন পান সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বিকেলে জরুরি বোর্ড সভায় পরিচালকদের সম্মতিতে সভাপতি পদে নিযুক্ত হন বুলবুল। এর আগে বৃহস্পতিবার ফারুক আহমেদের এনএসসির মনোনয়ন বাতিল করা হয়, ফলে বোর্ড ডিরেক্টর হবার যোগ্যতা হারান তিনি। সাথে বিসিবির সভাপতি পদ শূন্য হয়ে যায়। এরপর শুক্রবার আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দেন ক্রীড়া পরিষদ। ফারুক আহমেদের উপর অনাস্থা আনা ৮ পরিচালকের মধ্যে ৬ জন উপস্থিত ছিলেন বোর্ড সভায়। অনাস্থা না জানানো একমাত্র পরিচালক আকরাম খানও বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন। এটা একটা নতুন হাইটের আমার জন্য বলবো যে একটা পরীক্ষা বা একটা সুযোগ। বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা চেষ্টা করব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। মৌলভীবাজারে 3টি পয়েন্ট দিয়ে আজও 29 জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। সকালে জেলা জুড়ি ও কমলগঞ্জ উপজেলার 3টি সীমান্ত দিয়ে তাদের পুশিং করা হয়। বিজিবি জানায়, নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ 29 জনকে পুশিং করে বিএসএফ। তাদের দেশের সীমান্তের অভ্যন্তরে দেখতে পেয়ে আটক করে স্থানীয় বিওপি ক্যাম্পে নিয়ে যায় বিজিবির 52 ব্যাটালিয়ন। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায়। কাজের সন্ধানে অবৈধভাবে ভারত গিয়েছিলেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালিয়ে ইউপি সদস্যদের বাড়ি থেকে 68 বস্তা ভিজিডির সরকারি চাল জব্দ এবং এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারীসহ স্থানীয় 4 ইউপি সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। যশোরের শার্শা থানায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে 2টি 9mm বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন সহ 2 জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। সিরিজ বাঁচানোর মিশন নিয়ে দ্বিতীয় টি-20তে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। প্রথম ম্যাচে হার নিয়ে সিরিজ শুরু করেছে লিটন দাসের দল। এই ম্যাচে হারের বৃত্ত থেকে বেরিয়ে এসে সমতায় ফিরতে চায় টিম টাইগার্স। এদিকে ঘরের মাঠে প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস ধরে কাজে লাগিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করতে চায় পাকিস্তান। তিন জাতিপ্রীতি টুর্নামেন্টে কাল মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। জর্ডানের কিং আবদুল্লাহ দ্বিতীয় স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা। দ্বিতীয় ম্যাচে 3 জন লড়বে স্বাগতিক জর্ডানের বিপক্ষে। আগামী মাসে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের আগে এই টুর্নামেন্ট দিয়ে নিজেদের প্রস্তুত করতে চায় আফিদা মারিয়ারা। তাই ম্যাচের প্রস্তুতিও ঘাটতি রাখেনি বাংলার মেয়েরা। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। কোচ আমাদেরকে ওইভাবেই প্র্যাকটিস করাচ্ছে, যেভাবে তিনি নির্দেশনা দিচ্ছেন আমরা ওইভাবেই করার চেষ্টা করতেছি। এখন সিনিয়র জুনিয়র মিডিয়াটা সমন্বয়ে একটা টিম ভালো আছে, একটা শক্ত টিম আমাদের, তো আলহামদুলিল্লাহ ভালো। দর্শক, সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।